আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে পুং গ্যামেটোফাইটের বিকাশ বা ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করা হয়েছে। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেটোফাইট নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা সেই আলোচনার টপিকে চলে যাই। দেখো, তোমাদের সামনে একটা ছবি বা ফিগার স্থাপন করা হয়েছে। সেই ফিগারের মাধ্যমে আমরা কিভাবে স্ত্রী গ্যামেট বা ওভাম বা ডিম্বাণু তৈরি হয় সেটাই আমরা আজকে পড়াশোনা করব। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা কথা আছে, মেগাস্পোর মাদার সেল, বা আমার বাংলায় যেটাকে বলতে পারি স্ত্রী রেণু মাতৃকোষ। কি বলতে পারি বলো তো? স্ত্রী রেণু মাতৃকোষ, মেগাস্পোর মাদার সেল বা স্ত্রী রেণু মাতৃকোষ। হ্যাঁ, এই স্ত্রী রেণু মাতৃকোষে যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টা মেগাস্পোর বা স্ত্রী রেণু উৎপন্ন করছে। তাহলে আমরা কি এখানে প্রথমে কি পেলাম? যে দেখো, স্ত্রী রেণু মাতৃকোষ যেটা হচ্ছে ডিপ্লয়েড, সেটা হচ্ছে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টা মেগাস্পোর বা স্ত্রী রেণু উৎপন্ন করছে এবং প্রত্যেকটাই কি হ্যাপ্লয়েড। প্রত্যেকটাই কি বলো? হ্যাপ্লয়েড। তারপরে এই 4টা স্ত্রী রেণুর মধ্যে উপরের 3টা স্ত্রী রেণু ড্যামেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এবং সবার নিচের যেটা সেটা কি থাকবে? অ্যাক্টিভ বা কার্যক্ষম স্ত্রী রেণু হিসেবে পরিচিতি পাবে। তাহলে 4টা স্ত্রী রেণুর মধ্যে উপরের 3টা নষ্ট হয়ে যাচ্ছে এবং সবার নিচেরটা হচ্ছে অ্যাক্টিভ মেগাস্পোর বা কার্যক্ষম স্ত্রী রেণু। এই কার্যক্ষম স্ত্রী রেণুর যে নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াসে কনভার্ট হচ্ছে বা উৎপন্ন হচ্ছে। সেই 2টা নিউক্লিয়াসটি, এই যে দেখো, এইখানে আমার নিউক্লিয়াসটি কোথায় ছিল? মাঝখানে ছিল। সেখান থেকে মাইটোসিসের মাধ্যমে 2টা নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে। উৎপন্ন হওয়ার সাথে সাথেই তারা প্রত্যেক মেরুতে চলে গেছে। তারা কোথায় চলে গেছে? প্রত্যেক মেরু বা প্রত্যেক পোলে চলে গেছে। চলে যাওয়ার সাথে সাথেই প্রথমে এখান থেকে এইটা থেকে আমার একটা নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে, এখান থেকে একটা নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তাহলে এখন আমার প্রত্যেকটা মেরুতে কয়টা করে নিউক্লিয়াস আছে? দেখো, এখানে 2টা নিউক্লিয়াস, এইখানে 2টা নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি 4 নিউক্লিয়াই স্টেট অথবা 4 নিউক্লিয়াস অবস্থা। তারপরেই এই প্রত্যেকটা থেকে আবার একটা করে নিউক্লিয়াস উৎপন্ন হবে। এই প্রত্যেকটা থেকে আবার কি একটা করে নিউক্লিয়াস উৎপন্ন হবে এবং সেই ছবিটা দেখতে ঠিক এরকম হবে, যে ক্ষেত্রে দেখা যায় উপরের মেরুতে 4টা নিউক্লিয়াস, নিচের মেরু বা পোলে 4টা নিউক্লিয়াস। এই যে 4টা নিউক্লিয়াস, সেই 4টা নিউক্লিয়াস থেকে একটা করে নিউক্লিয়াস, এই যে 4টা নিউক্লিয়াস থেকে একটা করে নিউক্লিয়াস, এখান থেকে একটা নিউক্লিয়াস আমার কোথায় চলে আসবে? কোষের কেন্দ্রের দিকে। কোথায় চলে আসবে? কেন্দ্রের দিকে। এবং কেন্দ্রের দিকে এসে তারা দুজনে মিলে যেটা ফর্মেশন করবে সেটাকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস কেন বলছি? যে উপরের মেরু থেকে একটা নিউক্লিয়াস এবং নিচের মেরু থেকে একটা নিউক্লিয়াস আমার ভ্রূণথলির কেন্দ্রের দিকে চলে আসছে এবং যেহেতু এখানে 2টা নিউক্লিয়াস, তাহলে একটা নিউক্লিয়াস হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, 2টা মিলে যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা তৈরি করছে সেটা হচ্ছে ডিপ্লয়েড। এখন এই ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসের 2টা মেরুতে এখনও 3টা করে নিউক্লিয়াস আছে। এখানে যে ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টা নিউক্লিয়াস থাকে সেই 3টাকে একসাথে আমরা বলি এগ অ্যাপারাটাস। সেই 3টাকে আমরা কি বলি একসাথে বলো তো? এগ অ্যাপারাটাস বা গর্ভযন্ত্র। এগ অ্যাপারাটাস বা বাংলায় আমরা কি বলি? গর্ভযন্ত্র। ঠিক আছে, এই গর্ভযন্ত্রের মাঝে যে নিউক্লিয়াসটা থাকে, সবার মাঝে যে নিউক্লিয়াসটা থাকে সেইটাকে আমরা বলি ওভাম বা ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। কি বলি? ওভাম, ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট, এবং ইংলিশে আরেকটা টার্ম ইউজ করা হয় ওস্ফিয়ার। এবং এই ডিম্বাণু দুটির পাশে যে 2টি নিউক্লিয়াস থাকে সেই 2টি নিউক্লিয়াসকে বলা হয় সহকারী নিউক্লিয়াস। কোন নিউক্লিয়াস বলে বলো তো? সহকারী নিউক্লিয়াস।
অথবা এই সহকারী নিউক্লিয়াসকে ইংলিশে বলা হয় সিনার্জিড। সহকারী নিউক্লিয়াসকে আমরা ইংলিশে কি বলে থাকি? সিনার্জিড। কি বলে থাকি? সিনার্জিড। ঠিক আছে। আচ্ছা, এই যে গর্ভযন্ত্র যেই পাশে থাকে তার বিপরীত পাশে যে তিনটা নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় অ্যান্টিপোডাল নিউক্লিয়াস অথবা অ্যান্টিপোডাল সেল, এবং বাংলায় সেটাকে আমরা বলে থাকি প্রতিপাদ কোষ। বাংলায় আমরা সেটাকে কি বলে থাকি বলো? প্রতিপাদ কোষ। তাহলে আমি আবার কথাটা রিপিট করছি, আমাদের যে স্ত্রী রেণু মাতৃকোষ থাকে সেটা মিওসিসের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু উৎপন্ন করে। এর মধ্যে উপরের 3টি স্ত্রী রেণু নষ্ট হয়ে যায়, নিচেরটা অ্যাক্টিভ বা কার্যক্রম থাকে। নিচের যে অ্যাক্টিভ মেগাস্পোর তার নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াসে কনভার্ট হয়, যে প্রত্যেকটা নিউক্লিয়াস প্রত্যেক মেরুতে চলে যায়। মেরুতে চলে যাওয়ার পর প্রত্যেকটা থেকে আবার একটা করে নিউক্লিয়াস উৎপন্ন হয়, যেখানে তাহলে আমরা পরের স্টেজে দেখছি উপরের মেরুতে 2টা নিউক্লিয়াস, নিচের মেরুতে 2টা নিউক্লিয়াস, এবং সম্পূর্ণ অবস্থাকে আমরা বলছি 4 নিউক্লিয়াস স্টেট। এই যে 4 নিউক্লিয়াস স্টেট পরবর্তীতে দেখা যায় এখান থেকে একটা নিউক্লিয়াস, এখান থেকে একটা নিউক্লিয়াস, এখান থেকে একটা নিউক্লিয়াস এবং এখান থেকে একটা নিউক্লিয়াস, মোট 4টা থেকে আরও 4টা উৎপন্ন হয়, এবং পরের স্টেজকে আমরা বলি 8টা নিউক্লিয়াস। 8টা নিউক্লিয়াস হওয়ার পরপরই প্রত্যেক মেরু থেকে একটা নিউক্লিয়াস মাঝে চলে আসে, যেটাকে আমরা বলছি সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টা নিউক্লিয়াস থাকে তার মাঝখানে যেই বড় নিউক্লিয়াসটা থাকে তাকে আমরা বলছি ডিম্বাণু, পাশের 2টাকে বলছি সিনার্জিড বা সহকারী কোষ। এবং এই যে 3টা নিউক্লিয়াস তাদের একসাথে বলা হয় গর্ভযন্ত্র। সেই গর্ভযন্ত্রের অপর পাশে যে 3টি নিউক্লিয়াস থাকে তাদেরকে আমরা বলি প্রতিপাদ কোষ বা প্রতিপাদ নিউক্লিয়াস। এই পর্যন্তই আমাদের সি গ্যামেটোফাইট অর্থাৎ স্ত্রী গ্যামেট অথবা ফিমেল গ্যামেট কীভাবে ডেভেলপ হয় সেই প্রক্রিয়াটি হয়ে গেল। আশা করি নেক্সট কোনো ক্লাসে এখান থেকে আমরা কিভাবে নিষেক প্রক্রিয়া যেতে পারি সেই নিয়ে আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত তোমাদের সবাই সুস্থ থাকো। ফি আমানিল্লাহ।